পাকশিয়া আইডিয়াল কলেজের পক্ষ থেকে আমি বিষ্ণুপদ পাল সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার আজকে পদার্থবিজ্ঞানের অনলাইন ক্লাস শুরু করছি। আমরা গতদিন পদার্থ প্রথম পত্র সপ্তম অধ্যায়ের স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা শুরু করেছিলাম। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের ক্লাসের পরবর্তী অংশ শুরু হবে। আমরা গতদিন যে পর্যন্ত পড়েছিলাম তার বিষয়বস্তুগুলো আমি একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি। পাকশিয়া আইডিয়াল কলেজে যে সমস্ত ছাত্রছাত্রীরা আছো, তোমরা কমেন্টস বক্সে যদি সাউন্ড বা দেখতে কোনো সমস্যা হয় জানাবে, এবং তোমাদের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি তোমরা এখনই ক্লাসে যোগদান করো। এখন আমাদের গতদিনকার যে সমস্ত বিষয়গুলো আলোচনা করেছিলাম, স্থিতিস্থাপকতা কি এটা নিয়ে আলোচনা করেছিলাম। সেখান থেকে বিকৃতি কি, পীড়ন কি, এটাও আমরা আলোচনা করেছি। আর একটা বিষয় আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে স্থিতিস্থাপক সীমা। এখন এই বিষয়বস্তুগুলোর উপরে যেটা আমরা আসবো আজকে আলোচনার বিষয়, আজকের আলোচ্য বিষয় হচ্ছে হুকের সূত্র। আজকের আলোচ্য বিষয় হচ্ছে হুকের সূত্র। হুকের সূত্র বলছে স্থিতিস্থাপক সীমার মধ্যে। তাই স্থিতিস্থাপক সীমা আমরা আগের দিন আলোচনা করেছি যে একটা বস্তুর উপরে বল প্রয়োগ করে সর্বোচ্চ যে মানের বল প্রয়োগের পর বল অপসারণ করলে বস্তুটি তার পূর্বের অবস্থায় সম্পূর্ণরূপে ফিরে আসতে পারে, সেটাকে আমরা বলেছিলাম স্থিতিস্থাপক সীমা। এখন আমরা বলছি হুকের সূত্র। প্রথম কথা হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পীড়ন বিকৃতির সমানুপাতিক। স্থিতিস্থাপক সীমার মধ্যে আমি সংক্ষেপে লিখি পীড়ন সমানুপাতিক বিকৃতি। তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পীড়ন বিকৃতির সমানুপাতিক। তাহলে আমরা যদি এইটাকে পীড়ন সমানুপাতিক চিহ্ন তুলে যদি সমান দিই, তাহলে এখানে একটা ধ্রুবক আসে, ধ্রুবক গুণ বিকৃতি। এখন বা আমরা এইভাবে লিখতে পারি পীড়ন বাই বিকৃতি ইকুয়াল টু ধ্রুবক। এখন আমরা আসি এই ধ্রুবক, তাহলে পীড়ন এবং বিকৃতির অনুপাত একটি ধ্রুব রাশি বা ধ্রুবক। এইটাকে মূলত আমরা বলতে পারি কি হুকের সূত্র। এখন এই ধ্রুবকটাকে আমরা বলবো স্থিতিস্থাপক গুণাঙ্ক। এইটাকে বলবো স্থিতিস্থাপক গুণাঙ্ক। এখন তাহলে পীড়ন বাই বিকৃতির অনুপাত একটি ধ্রুব রাশি, এই ধ্রুব রাশিকে আমরা বলছি স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে আমরা হুকের সূত্রটা শিখলাম হচ্ছে কি, স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পীড়ন বিকৃতির সমানুপাতিক। সেখান থেকে আমরা আসছি পীড়ন বাই বিকৃতি ইকুয়াল টু ধ্রুবক। এই ধ্রুবককে আমরা বলছি স্থিতিস্থাপক গুণাঙ্ক। এখন এই স্থিতিস্থাপক গুণাঙ্ক আমরা কয় প্রকার সেটা আলোচনা করব। তার আগে দেখেন, আপনাদের শিখেছিলাম 3 প্রকার বিকৃতি।
দৈর্ঘ্য বিকৃতি, আয়তন বিকৃতি আর ব্যাবর্তন বিকৃতি। একই সাথে যে দৈর্ঘ্য বিকৃতি প্রতিরোধ করার জন্য যে পীড়নের সৃষ্টি হয়েছিল সেটাকে বলেছিলাম দৈর্ঘ্য পীড়ন, আয়তন পীড়ন এবং ব্যাবর্তন পীড়ন। তাহলে আমরা যদি দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য, তাহলে সেই অনুপাতটাও একটা ধ্রুবক হবে। সেই ধ্রুবককে আমরা বলবো, সেই স্থিতিস্থাপক গুণাঙ্কের নাম দেব দৈর্ঘ্য গুণাঙ্ক বা ইয়াং গুণাঙ্ক। সেটাকে বলবো দৈর্ঘ্য গুণাঙ্ক বা ইয়াং গুণাঙ্ক। আয়তন পীড়ন বা আয়তন বিকৃতি, সেটাকে বলবো আয়তন গুণাঙ্ক। ব্যাবর্তন পীড়ন বা ব্যাবর্তন বিকৃতি, সেটাকে বলবো ব্যাবর্তন গুণাঙ্ক বা মোচড় গুণাঙ্ক বা দৃঢ়তার গুণাঙ্ক। তাহলে আমরা যদি এখন আলাদা করে বলতে চাই, তাহলে আমরা এখন আসি আমরা ইয়াং গুণাঙ্ক। ইয়াং গুণাঙ্ক সমান সমান হচ্ছে দৈর্ঘ্য পীড়ন, দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। তাহলে দৈর্ঘ্য পীড়ন একটা বস্তু, দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব রাশি। এই ধ্রুব রাশিকে আমরা বলবো কি ইয়াং গুণাঙ্ক। এখন এই ইয়াং গুণাঙ্কের কে আমরা সাধারণত ওয়াই দ্বারা প্রকাশ করি। তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি, আমরা এইটাও দেখাইছিলাম দৈর্ঘ্য পীড়ন, পীড়ন হচ্ছে এফ বাই এ আর বিকৃতি হচ্ছে ছোট হাতের এল বাই বড় হাতের এল। এখন পীড়ন বলা হয়েছিল একক ক্ষেত্রফলে যে পরিমাণ বিকৃতি প্রতিরোধকারী বলের উদ্ভব হয় সেইটাকে আমরা বলেছিলাম পীড়ন। তাহলে এ ক্ষেত্রফলে যদি এ বিকৃতি প্রতিরোধকারী বলের উদ্ভব হয় তাহলে দৈর্ঘ্য পীড়ন হবে এফ বাই এ। আবার দৈর্ঘ্য বিকৃতি, একটা বস্তুর আদি দৈর্ঘ্য এল, তার দৈর্ঘ্য বৃদ্ধি যদি ছোট হাতের এল হয় তাহলে একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্যের পরিবর্তন সেটাকে আমরা বলবো দৈর্ঘ্য বিকৃতি। তাহলে এল দৈর্ঘ্যের কোনো বস্তুর দৈর্ঘ্য যদি এল পরিমাণ ছোট হাতের এল পরিমাণ বৃদ্ধি পায় তাহলে তার দৈর্ঘ্য বিকৃতি হবে ছোট হাতের এল বাই বড় হাতের এল। আর এই দৈর্ঘ্য বিকৃতি প্রতিরোধ করার জন্য পদার্থের ভিতরে একক ক্ষেত্রফলে যে পরিমাণ বলের উদ্ভব হবে সেইটাই হচ্ছে কি দৈর্ঘ্য পীড়ন, তার মান হচ্ছে এফ বাই এ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, তাহলে এফ বড় হাতের এল বাই এ ছোট হাতের এল। এখন এইটা দেখেন, আমরা যদি এই পাশের ছবিটা একটু খেয়াল করি, এইটা মনে করেন একটা তার নেওয়া হয়েছে, এইটার আদি দৈর্ঘ্য ছিল এল, এইটার উপরে এম ভরের একটা বস্তু ঝুলাই দিছি, দিলে এর দৈর্ঘ্য যেটুখানি বৃদ্ধি পেয়েছে সেইটুখানি হচ্ছে ছোট হাতের এল, এইটুখানি হচ্ছে ছোট হাতের এল, আর এইটার আদি দৈর্ঘ্য ছিল বড় হাতের এল। তাহলে দৈর্ঘ্য বিকৃতি ছোট হাতের এল বাই বড় হাতের এল। আর এখন আমরা দৈর্ঘ্য পীড়ন শিখনের সময় আপনাদের বলছিলাম পীড়ন ইজিক্যাল টু বিকৃতি প্রতিরোধকারী বল বাই ক্ষেত্রফল বা প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। তো এখানে প্রযুক্ত বল, এখানে আমরা বলছিলাম যে বিকৃতি প্রতিরোধকারী বল হিসাব করার থেকে প্রযুক্ত বল হিসাব করা সহজ। যেমন আমরা যদি এইখানে একটা এম ভরের বস্তু ঝুলাই দিছি, যদি এম এর মান যদি 1 কেজি হয় তাহলে এখানে প্রযুক্ত বল এফ ইকুয়াল টু এম জি ইকুয়াল টু 9.8 নিউটন। তাহলে এখানে প্রযুক্ত বল, এখানে এই এফটা বিকৃত প্রতিরোধকারী বলও বলতে পারি, প্রযুক্ত বলও বলতে পারি। তাহলে এই বস্তু, এই তারের উপরে আমি এম ভরের বস্তু ঝুলাই দিছি, তাহলে তার উপর প্রযুক্ত বল হচ্ছে এমজি। যেহেতু তারটা এই পর্যন্ত ভর ঝুলানোর পর এই অবস্থায় স্থিতি অবস্থায় এসেছে, তাহলে প্রযুক্ত বল আর বিকৃতি প্রতিরোধকারী বল পরস্পর সমান। তাহলে এখানে প্রযুক্ত বল মানেই হচ্ছে বিকৃতি প্রতিরোধকারী বল। তাহলে এখানে প্রযুক্ত বল হচ্ছে এফ ইকুয়াল টু এম জি।
তাহলে আমরা এইখানে এই এফের জায়গায় আমরা বলতে পারি mg। আর এই যে তারটা নিয়েছিলাম, এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ। এখন প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে বৃত্তাকার, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ ইজিক্যাল টু পাই আর স্কোয়ার। তাহলে আমরা কি বলবো? বলবো যদি আর ব্যাসার্ধের প্রস্থচ্ছেদের আর ব্যাসার্ধের কোনো তারের উপরে এল দৈর্ঘ্যের একটা তারের উপরে এম ভরের একটা বস্তু ঝুলাই দিই, তাহলে তার দৈর্ঘ্য যদি ছোট হাতের এল পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে আমরা লিখতে পারলাম যে তার ইয়াং গুণাঙ্ক ওয়াই ইজিক্যাল টু এফ বাই এ বাই এল বাই এল। এখান থেকে এফ এল বাই এ এল। এখান থেকে আমরা এটাও বলতে পারি এফ ইকুয়াল টু তাহলে এম জি এল বাই এ মানে হচ্ছে পাই আর স্কোয়ার এল। এইটা হচ্ছে ইয়াং গুণাঙ্কের রাশি মালা। এখন আমরা স্থিতিস্থাপকতা পড়ানোর সময় আপনাদের বলেছিলাম যে স্থিতিস্থাপকতা হচ্ছে পদার্থের একটা ধর্ম। এইটা হচ্ছে কীরকম ধর্ম? একটা বস্তুর উপর বল প্রয়োগ করে তার আকার আকৃতির পরিবর্তন করা হয়, বল অপসারণ করলে যে ধর্মের কারণে সে পূর্বের অবস্থায় ফিরে আসে, এইটাকে আমরা বলছিলাম স্থিতিস্থাপকতা। তাহলে এই কোন পদার্থের এই স্থিতিস্থাপকতা ধর্ম বেশি বা কম, এইটা আমরা পরিমাপ করব কি দিয়ে? এইটা পরিমাপ করব হচ্ছে ওই স্থিতিস্থাপক গুণাঙ্ক দিয়ে। অর্থাৎ আমরা সাধারণত স্থিতিস্থাপক গুণাঙ্ক বলেছি তিন প্রকার, একটা ইয়াং গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক আর হচ্ছে ব্যাবর্তন গুণাঙ্ক। আমরা মূলত এই ইয়াং গুণাঙ্কের মান পরিমাপ করে ওই বস্তুর স্থিতিস্থাপকতা ধর্ম কেমন সেইটা পরিমাপ করব। অর্থাৎ স্থিতিস্থাপকতা ধর্মের পরিমাপক রাশি হচ্ছে এই ইয়াং গুণাঙ্ক ওয়াই। আমরা যদি এখানে একটু গাণিতিক সমস্যার কথা বলি, যে দুইটা পদার্থের জন্য বলল কোন পদার্থটি বা কোন তারটি বেশি স্থিতিস্থাপক, তাহলে আমরা কি করব? ওই দুইটা পদার্থের স্থিতিস্থাপক গুণাঙ্কের মান বের করব। স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে ইয়াং গুণাঙ্কের মান বের করব। যে পদার্থের ইয়াং গুণাঙ্কের মান বেশি হবে সেই পদার্থটাকে আমরা বলবো বেশি স্থিতিস্থাপক। এখন আমরা এইখান থেকে আর একটা প্রশ্ন একটুখানি বলি। এরকম প্রশ্ন আপনাদের আসে, অনুধাবনমূলক যদি একটা প্রশ্ন বলি, আমরা যদি একটা রাবার, চিকন রাবার তার আকৃতির, মনে করেন চিকন একটা রাবার আর একটা ইস্পাতের তার, একই দৈর্ঘ্যের একটা রাবারের তার বলা যেতে পারে, রাবার এবং একটা ইস্পাতের তার একই দৈর্ঘ্য, একই আকারের একটা ইস্পাতের তার এবং একটা রাবার নিয়েছি। এখন এই দুইটা যদি বিবেচনা করি, কার স্থিতিস্থাপকতা বেশি? রাবারের স্থিতিস্থাপকতা বেশি না ইস্পাতের স্থিতিস্থাপকতা বেশি? তাহলে আমাদের এখানে দেখতে হবে কোন পদার্থের স্থিতিস্থাপক গুণাঙ্কের মান বেশি। যে পদার্থের স্থিতিস্থাপক গুণাঙ্কের মান বেশি হবে, অর্থাৎ ইয়াং গুণাঙ্কের, তাহলে তার সে বেশি স্থিতিস্থাপক। তো এখন আমরা যদি একটুখানি আলোচনা করি, এইটা মনে করেন, এটা আমি তাহলে মুছে দিই এই অংশটা। এইটা মনে করেন এটা রাবারের তার, রাবার, আর একই আকৃতির এইটা হচ্ছে ইস্পাত, আর এটা হচ্ছে রাবার। এখন এই দুটো দৈর্ঘ্য একই রকম, আমি দুইটারই দৈর্ঘ্য বৃদ্ধি করছি,
এইটার দৈর্ঘ্য মনে করেন এইটার দৈর্ঘ্য বৃদ্ধি ছোট হাতের এল, এইটার বৃদ্ধি ছোট হাতের এল, এদের আদি দৈর্ঘ্য বড় হাতের এল, বড় হাতের এল, এর দৈর্ঘ্য বৃদ্ধিও ছোট হাতের এল। তাহলে তাহলে আমরা বলতে পারি দুটোর ক্ষেত্রে একই রকম দৈর্ঘ্য, একই রকম দৈর্ঘ্য বিকৃতি, একই রকম দৈর্ঘ্য, একই রকম দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে এদের দৈর্ঘ্য বিকৃতি হবে কত? ছোট হাতের এল বাই বড় হাতের এল। এইটারও ছোট হাতের এল বাই বড় হাতের এল। তাহলে দুইটারই দৈর্ঘ্য বিকৃতি সমান। তাহলে আমাদের এই রাবার এবং ইস্পাতের যদি একই রকম দৈর্ঘ্যের, একই রকম আকার আকৃতি রাবার এবং ইস্পাতের একটা তার বিবেচনা করি, তাদের একই রকম দৈর্ঘ্য ছিল, একই রকম দৈর্ঘ্য বৃদ্ধি ঘটানো হয়েছে, ফলে তাদের দৈর্ঘ্য বিকৃতি একই হয়েছে। দৈর্ঘ্য বিকৃতি যদি একই হয় তাহলে আমরা এখান থেকে দেখেন ইয়াং গুণাঙ্ক সমান সমান দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। তাহলে আমরা যদি দৈর্ঘ্য বিকৃতি যদি এক হয় তাহলে এটাকে ধ্রুবক যদি বিবেচনা করতে পারি তাহলে আমরা লিখতে পারি ইয়াং গুণাঙ্ক ওয়াই ইজিক্যাল ওয়াই সমানুপাতিক দৈর্ঘ্য পীড়ন। দৈর্ঘ্য পীড়ন, তাহলে যার দৈর্ঘ্য পীড়নের মান সমান হবে, দৈর্ঘ্য পীড়নের মান বেশি হবে, তার ইয়াং গুণাঙ্কের মান বেশি হবে এবং সে বেশি স্থিতিস্থাপক হবে। এখন দেখেন রাবার এবং ইস্পাত, এটা যদি আমি দেখি একই রকম বিকৃতি ঘটাতে রাবারের কি কম বলের প্রয়োজন হবে আর বেশি বলের প্রয়োজন হবে। তাহলে ইস্পাতের বেশি বলের প্রয়োজন হবে মানে কি, এদের একই রকম তার, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যায়, এরও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তাই। তাহলে রাবারের ক্ষেত্রে যোজন হবে, রাবারের এফ বাই এ পীড়ন, তাহলে দুটোরই এর মান এক। তাহলে রাবারের ক্ষেত্রে এফ এর মান কম, রাবারের ক্ষেত্রে এফ এর মান কম, আর ইস্পাতের ক্ষেত্রে এফ এর মান বেশি। তাহলে আমরা বলতে পারি ইস্পাতের ক্ষেত্রে দৈর্ঘ্য পীড়নের মান বেশি আর রাবারের ক্ষেত্রে দৈর্ঘ্য পীড়নের মান কম। তাহলে কি হলো, ইস্পাতের দৈর্ঘ্য পীড়নের মান বেশি, অতএব ইস্পাতের ইয়াং গুণাঙ্কের মান বেশি, অর্থাৎ ইস্পাতের স্থিতিস্থাপক গুণাঙ্কের মান বেশি, অতএব ইস্পাত বেশি স্থিতিস্থাপক। এইটা এখন আমরা অল্প কথায় বলতে পারি যদি এইটা, তাহলে আমরা দেখেন সর্বশেষ কি এখান থেকে পেয়েছিলাম যে একই আকার আকৃতি দুইটা ভিন্ন পদার্থের একই রকম বিকৃতি ঘটাতে যার বেশি বলের প্রয়োজন হয়েছে, ইস্পাতের বেশি বলের প্রয়োজন হয়েছে, তাহলে তার স্থিতিস্থাপক গুণাঙ্কের মান বেশি। তাহলে আমরা এক কথায় যদি বলতে চাই যে একই আকার আকৃতির দুইটা পদার্থের ভিতরে একই রকম বিকৃতি ঘটাতে যে পদার্থের বেশি বলের প্রয়োজন হবে সেই সমস্ত পদার্থের আমাদের কি হবে, সেই সমস্ত পদার্থের স্থিতিস্থাপক গুণাঙ্কের মান বেশি হবে, ফলে সে বেশি স্থিতিস্থাপক। এইটা রাবার আর ইস্পাত, তাহলে এর ভিতরে আমরা বললাম ইস্পাতের স্থিতিস্থাপক গুণাঙ্কের মান বেশি, অর্থাৎ ইস্পাত বেশি স্থিতিস্থাপক আর রাবার কম স্থিতিস্থাপক। তা আপনাদের কাছে হয়তো মনে হতে পারে যে মনে হয় যেন কি ইস্পাতটা রাবারের তার বা রাবারকে টেনে ছেড়ে দিলাম দ্রুত চলে যাচ্ছে, ইস্পাত কীরকম, ইস্পাতের তার একই রকম টেনে ছেড়ে দিলে কি আগে যাবে না পরে যাবে? এইটা আপনাদের কাছে একটু ধাঁধা মতো মনে হতে পারে, কিন্তু আসলে এরকম। আপনারা যদি দুটো স্প্রিং কল্পনা করেন, একটা চিকন স্প্রিং আর একটা মোটা স্প্রিং, এখন এই দুটো স্প্রিংকে আপনি এইটা টাইনি এই জায়গায় নিয়ে গেলেন, এই স্প্রিংটাকে টাইনি এই জায়গায় নিয়ে গেলেন, ছাড়িয়ে দিলে কোনটা আগে যাবে? ছাড়িয়ে দিলে তার পূর্বের অবস্থায় ফিরে যাবে, আগে কোনটা? আগে এইটা যাবে, এইটা। তার মানে এইটাকে দেখেন, এইটাকে টাইনিয়ে নিয়ে যাতে আমার কম বল প্রয়োগ করতে হয়েছে, আর এই মোটা স্প্রিংটাকে একই পরিমাণ টাইনি লম্বা করতে বেশি বল প্রয়োগ করতে হয়েছে। বেশি বল প্রয়োগ করেছি, বেশ ছাড়িয়ে দিলে দ্রুত পূর্বের অবস্থায় ফিরে যাবে। তাহলে আমরা বলতে পারি কি ঠিক এই ক্ষেত্রেও তাই, যে ক্ষেত্রে বেশি বল একই রকম বিকৃতি ঘটাতে যার বেশি বলের প্রয়োজন হয়েছে সে বেশি স্থিতিস্থাপক। এইটা দেখলে আপনাদের কাছে জিনিসটা ক্লিয়ার হবে। রাবার এবং ইস্পাত, এই চিকন
বা কম মোটা যে স্প্রিংটা, এটাকে আপনি রাবারের সাথে তুলনা করেন, এটা ইস্পাতের সাথে তুলনা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন, আপনাদের কাছে ক্লিয়ার হবে। তাহলে আমরা দেখলাম যে দুইটা পদার্থের ভিতরে যার স্থিতিস্থাপক গুণাঙ্কের মান বেশি সে বেশি স্থিতিস্থাপক, আর যার স্থিতিস্থাপক গুণাঙ্কের মান কম সে কম স্থিতিস্থাপক। এখন আমরা আর একটু যাই, তাহলে আমাদের ইয়াং গুণাঙ্ক সম্পর্কে বলা হলো। এখন আমরা যাব আয়তন গুণাঙ্ক সম্পর্কে একটু বলি। তাহলে আয়তন গুণাঙ্ক হচ্ছে কি, মনে করেন এটা বস্তু, এইটা তার আদি আয়তন হচ্ছে ভি। এখন এর উপরে বল প্রয়োগ করে এর আয়তন বেড়ে হয়েছে এইটা, তাহলে এইটুখানি তার আছে আয়তন বেড়েছে ছোটো হাতের ভি বা V1 যদি বলি, আয়তন যে পরিমাণ বেড়েছে সেটা হচ্ছে ছোটো হাতের ভি। তাহলে আয়তন গুণাঙ্ককে আমরা বি দ্বারা প্রকাশ করি। বি ইজ ইকাল টু তাহলে হবে কি, এই পীড়ন সবসময় F/A, আর এটা আছে তাহলে V1/V। এটা আছে আয়তনের বৃদ্ধি বাই আদি আয়তন, তার মানে এটা হচ্ছে আপনার আয়তন বিকৃতি, আর এটা হচ্ছে ওই আয়তন বিকৃতি প্রতিরোধ করার জন্য বা আয়তন বিকৃতি ঘটানোর জন্য যে পরিমাণ বল প্রযুক্ত হয়েছিল একক ক্ষেত্রফলে, সেইটাই হচ্ছে F/A, অর্থাৎ ওইটাই হচ্ছে আয়তন পীড়ন। তো এইটাকে আমরা F/A, এইটা মানে কি বল বাই ক্ষেত্রফল, এটাকে আমরা চাপ হিসাবেও বিবেচনা করতে পারি। তাহলে এটা চাপ P আর এটা হচ্ছে V, আর এইটাকে আমরা বলতে পারি তাহলে V1। এইটা হচ্ছে এইভাবেও আমরা আয়তন গুণাঙ্ককে প্রকাশ করতে পারি। আর ওইটা তো বলেছি ব্যাবর্তন দৃঢ়তার গুণাঙ্ক বা ব্যাবর্তন গুণাঙ্ক। এটা হচ্ছে দৃঢ়তার গুণাঙ্ক বা ব্যাবর্তন গুণাঙ্ক। এটা হচ্ছে ব্যাবর্তন বিকৃতি ব্যাবর্তন পীড়ন বাই ব্যাবর্তন বিকৃতি। এইটা একে সাধারণত ছোট হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। এই তাহলে আমরা 3 প্রকার পীড়ন এবং 3 প্রকার বিকৃতি নিয়ে আলোচনা থেকে আমরা 3 প্রকার স্থিতিস্থাপক গুণাঙ্ক নিয়ে আলোচনা করলাম। আমরা তাহলে আজকে হুকের সূত্র, সেখান থেকে বিভিন্ন প্রকার স্থিতিস্থাপক গুণাঙ্ক অর্থাৎ ইয়াং গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক এবং দৃঢ়তার গুণাঙ্ক বা ব্যাবর্তন গুণাঙ্ক নিয়ে আলোচনা করেছি। আমরা আজকের আলোচনা এই পর্যন্তই রাখব। আমাদের আগামী দিন পয়সনের অনুপাত নিয়ে আলোচনা করব এবং তার পরবর্তীতে আমাদের সান্দ্রতা, পদার্থের সান্দ্রতা ধর্ম নিয়ে আলোচনা করব। এখন আপনারা আমাদের কলেজে যে সমস্ত স্টুডেন্ট আছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, এই বিষয়গুলোকে একটু আপনারা যদি আগে থেকে পড়েন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমাদের আগামী ক্লাস পয়সনের অনুপাত সহ পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এখানেই শেষ। সবাই ভালো থাকো, এই কামনায় আজকের মতো বিদায়।